স্বাগত একাত্তর জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং দর্শক আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনামগুলো আমরা দেখে থাকি সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেই খবরের সাথে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে এবং তারা আমাদের সঙ্গে স্টুডিওতে কিংবা অনলাইনে যুক্ত থাকেন এবং অতিথিরা সে সমস্ত খবরে গভীরে ঢোকেন, মূল্যবান বিশ্লেষণগুলো আমাদেরকে জানান। সেই ধারাবাহিকতায় আমার সঙ্গে আছেন আজকে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একটা বিরতির পর আবার আপনাকে পেলাম। আশা করি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো এটাও আলাপের সুযোগ হবে আপনার সঙ্গে। এবং বলে রেখে দর্শক, এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে আপনারা যুক্ত হতে পারেন এবং আমাদের অতিথিরাও যুক্ত হবেন, তাদের গুরুত্বপূর্ণ যে বিশ্লেষণ সেগুলো পর্যায়ক্রমে আমাদেরকে জানাবেন। এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং ইউরোপ শাখা জামায়াতে ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, তিনিও যুক্ত থাকবেন। আমি শুরু করতে চাই এম এ আজিজ আপনাকে দিয়ে। আমরা আসলে এই তো 11টা সংবাদ সংযোগে একটা খবর বলছিলাম। 25শে ডিসেম্বর, গত বছরের 25শে ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন আসলে দেশে এলেন, সেদিন 4টা বা পৌনে 4টার সময় তিনি স্টেজে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান এবং এরপরে তিনি বলেছেন এই প্ল্যান দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং তাদের সমর্থন আমার প্রয়োজন আছে। আজকে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ হিসেবে ক্ষমতায় গেলে 20,000 কিলোমিটার খাল খনন করবে বিএনপি। এছাড়াও এই কড়াইলবাসী, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন ক্ষমতায় গেলে বস্তিবাসীর কাঁচা ঘরের জায়গায় পাকা দালান বানিয়ে ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করার পরিকল্পনাও আছে। গ্রাউন্ড রিয়েলিটি কি দেখছেন আসলে? মানে এই স্বপ্নটা সত্যি হোক, সবাই সেটা চাইবে, কিন্তু চ্যালেঞ্জগুলো আসলে কি দেখেন? কোন কোন কাজগুলো আসলে? প্রথম কথা হচ্ছে এটা অসম্ভব নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু কৃষিতে উন্নয়নের সময় খাল খনন করেছে, এটা সম্ভব। আর ঢাকা শহরে করাইল বস্তিতে ফ্ল্যাট তৈরি করা, বিল্ডিং তৈরি করা, এটাও অবাস্তব নয়। এটা হায়ার পারচেজ বেসিসেও তুলে দিতে পারে, এটাও অসম্ভব কিছু না। সুতরাং এটা ঠিক আছে। তার ধরেন বলছিল যে তার দে হ্যাভ এ প্ল্যান, তো হি হ্যাজ এ প্ল্যান। তো এটা ধরেন এটা তো আসলে অন্য এক ব্যক্তির বক্তব্য, তিনি বলেছেন হ্যাঁ প্ল্যানের অংশ হতে পারে, তবে মার্টিন লুথার কিং এর বক্তব্য। এটা তো প্ল্যান তো অনেক থাকবে। এই প্ল্যান বলতে কালেকটিভ বোঝাইছে, কিন্তু অনেক কিছুই তো করবে, এটা কিন্তু প্রচারণের সময় বোঝা যাবে। তবে জামাতে ইসলামও কিন্তু আজকে ঘোষণা দিয়েছে, অনেক কি কি করবে না করবে ইত্যাদি ঘোষণা দিয়েছে। তবে এটা আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু আচরণবিধিরও লঙ্ঘন। এটা যদি ধরেন নির্বাচনের ইশতেহার হতো তাহলে কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠতো না। এটা কিন্তু প্রশ্ন আছে যে উভয় পক্ষে, দুটি বড় দল, এখন আওয়ামী লীগ নাই, দুটি বড় দলই কিন্তু আসলে আচরণবিধি, যেহেতু প্রত্যাহারের শেষ দিন আজকে, কালকে প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখ থেকে প্রচার শুরু হবে। তার আগে তো কোনো এরকম কোনো বেনিফিট দেওয়া, চাঁদা দেওয়া নেওয়া, এগুলি প্রচার করা, এগুলো কোনো অ্যাক্টিভিটিস শুরু করা, এটা তো নিয়মের ভিতরে পড়ে না, আচরণবিধির ভিতরে পড়ে না। হ্যাঁ, এবং একটা বিষয় আসলে হয় না যে কড়াইল বস্তির যখন আমরা গল্পগুলো দেখি, গেল 2 থেকে 3 বছরের মধ্যে অন্তত 6 বার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কড়াইলবাসীর মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছিল, অনিশ্চয়তা কাজ করছিল এবং আজকে যখন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে একটা দোয়া মাহফিল আয়োজন করা হলো, এরকম একটা ঘোষণা এলো, তখন আসলে ওইখানকার মানুষের মধ্যে এক ধরনের কি বলে যে কিছুটা হলো একটা ইতিবাচক একটা সাড়া পেয়ে গেছে। স্বাভাবিক। ধরেন যে ওইখানে যদি ধরেন হাই রাইজ বিল্ডিং ওঠে, হ্যাঁ, এবং তাদেরকে যদি থাকতে দেওয়া হয়, ওখানে তো এইভাবে ঘন ঘন আগুন লাগবে না, তো আর বিল্ডিং এ তো সহজে আগুন লাগবে না। এটাই আসলে তাদের জীবনের তো একটা নিশ্চয়তা। আর জীবিকা, ধরেন ওখানে করাল বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে তারা, ওখানে তো গেছে। সবচেয়ে বড় কথা এটা ঢাকার একেবারে সেন্ট্রাল পয়েন্টে, এবং ওনার নিজস্ব আসনে, এবং উনি এটা স্পেশাল প্রায়োরিটি দিয়েই করবে। এটা করাইল বস্তিটা এটা বিখ্যাত ঢাকা শহরের, একদম। সুতরাং এটা উন্নয়ন হওয়া দরকার। আমি আসলে এই পয়েন্টটাই আসলে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জন অতিথি চলে এসেছেন। আমি শামসুজ্জামান দুদু আপনার বক্তব্যটা একটু নিতে চাই।
করাইলবাসী যে দুর্ভোগ সেই ব্যাপারটা আসলে নতুন না, কারণ আমরা যখনই দেখি তারা একটু থিতু হচ্ছে তখনই একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা নানামুখী। এছাড়াও এখানে নানা ধরনের অনিয়ম দুর্নীতির কথাও আমরা শুনি, অপরাধের কথাও আমরা শুনি, এবং সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার কেউ আসলে দায়িত্ব নিচ্ছে না। সবাই আসলে বলছে ঢাকার মাঝখানে কিভাবে গড়ে উঠলো এটা আমাদের এখতিয়ার না, ইত্যাদি ইত্যাদি। আমরা অন্তত কাভার করার সময় এরকম কথা শুনছিলাম। আজকে যখন তারেক রহমান এই কথাটা বলেছেন আই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ হিসেবে, তখন আসলে নতুন একটা আশাবাদ তাদের মধ্যে পেল। আপনি আসলে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন? মানে একজন নেতা বলতে পারেন, কিন্তু করতে গিয়ে আসলে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে আসলে? জি, সরি, জি আপনাকে ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং দেখছেন বা শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা। জি আপনি যে প্রসঙ্গটি করাইল প্রসঙ্গ নিয়ে আসলেন, সেখানে নানামুখী মানে অসুবিধা না যন্ত্রণার কথা আছে, জি এবং ঢাকায় যারা বসবাস করেন এই ধরনের যারা বস্তিবাসী আছেন কষ্ট করে থাকেন, অস্বাস্থ্যকর পরিবেশে থাকেন, কিন্তু তার পাশাপাশি সেই সব জায়গাগুলোতে এমন অনেক ঘটনা আছে যারা বাস করেন কিন্তু নীরবে তাদের দেখতে হয়। এমন অনেক কর্মকাণ্ড হয় তার বিরুদ্ধে তারা রুখেও দাঁড়াতে পারে না, আবার সেইগুলো যদি মেনে নিতে হয়, যেটাকে মাদক বলতে পারেন বা আমাদের সমাজকে অস্থির করতে পারে, এমন অনেক ঘটনা আছে। জি সেই ক্ষেত্রে করাইল কিন্তু ছোট জায়গা না, অসংখ্য মানুষের এখানে বসবাস। আর আপনি যেভাবে বললেন, এটা মানে এইসব জায়গার খোঁজখবর যারা রাখেন জি তারা জানেন, মিডিয়াতেও আসে, সেটি হচ্ছে রাজশাহী অগ্নিকাণ্ড এখানে সংগঠিত হয় এবং সর্বস্ব হারায়, কখনো কখনো জীবনহানির মর্মান্তিক ঘটনাও আমরা মুখোমুখি হই। সেই জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আগামী দিনে যাকে মনে করা হচ্ছে বিএনপি যদি জয়লাভ করে তিনি প্রধানমন্ত্রী হবেন, তো তার যেসব চিন্তা এবং ভাবনা, এই প্ল্যানের কথা তিনি বলেছেন এবং কিছু কিছু জিনিস তিনি ব্যাখ্যাও ইদানিং করছেন, সেটা তো মানবতার পক্ষে, শৃঙ্খলার পক্ষে, উন্নয়নের পক্ষে, এবং ঢাকাকে যদি সত্যিকারে বাসযোগ্য করতে হয় তাহলে সামগ্রিকভাবে করতে হবে। এটা যেমন অর্থশালী মানুষের বসবাস আছে, নিম্নবিত্ত মানুষেরও বসবাস আছে, সবকিছু মিলাই কিন্তু ঢাকা। সেই ঢাকাকে তিনি যে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন, সেখানে গিয়ে সরাসরি মন্তব্য করেছেন এবং তার পরিকল্পনার অংশ হিসাবে করাইলবাসীর বলবো যে আশ্বস্তই করেছেন। আমার কাছে মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আগামী দিনে এটা যদি যখন বাস্তবায়ন হবে তখন শুধু এই জায়গাটাই সীমাবদ্ধ থাকে এটা আমার কাছে মনে হয় না। ঢাকার যেসব অঞ্চলগুলোতে মানুষ কষ্টের সঙ্গে মানবতর জীবনযাপন করছেন, সেগুলো আমার ধারণা ক্রমান্বয়ে পরবর্তী শাসক বা সরকার সেগুলো গুরুত্ব সরকারে ভাববেন। যেহেতু সরকার প্রধান হিসেবে আমি যেমন ওই দলের একজন মানুষ হিসাবে মনে করি, তারেক সাহেবের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। একদম একদম স্পষ্ট, এবং সাধারণ মানুষ যখন আসলে এই আশাবাদের কথাগুলো শুনছিলেন, যারা আসলে করাইলবাসী, তখন আসলে তাদের মুখগুলো আসলে দেখে কিছুটা বোঝা যাচ্ছিল যে তারা কিছুটা হলেও সে আশাবাদ পাচ্ছেন। আমি ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে আসবো। জামাত ইসলামের পক্ষ থেকে আজকে যেই বার্তাগুলো দেওয়া হয়েছে যে ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে তারা কি কি করবে, তার আগে আমি ব্যারিস্টার ওমর সাদেতের কাছে ছোট একটা মন্তব্য নিতে চাই। প্রথমত গুলশান, বনানী বা এই বেল্টে যারা আছেন আফতাবনগর এলাকায়, তারা খুব ভালো মতো করাইল বস্তির যে পরিস্থিতি সেটা খুব ভালো মতো জানেন। আপনি গুলশান সোসাইটির সভাপতি, আপনার জায়গা থেকে একটু বলবেন এই এলাকায় এই বস্তি দীর্ঘদিন ধরে আসলে টিকে আছে, এটা একটা বিস্ময়কর ঘটনা। আজকে এই উদ্যোগ যেটা আসলে তারেক রহমান বলেছেন, এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল, সেরকম দাবিটা রাখে। আপনি অন্তত কি কি চ্যালেঞ্জ দেখছেন একটু বলবেন আসলে কাজটা করতে গেলে? তার আগে বলে রাখি আপনার কথা মাঝখানে আমি হয়তো বিরতি নিতে পারি। জি জি, আসসালামু আলাইকুম সকলকে, আমাদের শ্রোতাদেরকে এবং আমাদের সঙ্গে যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন।
করাইল পৃথিবীর সবচেয়ে বড় বস্তি। আমাদের দুদু স্যার বলছিলেন এখানে যে বড় পৃথিবীর সবচেয়ে বড় বস্তি করাইল বস্তি। গত 12 বছরে এখানে 10 বার আগুন ধরেছে। আমরা গুলশানে যারা থাকি, আমি গুলশান সোসাইটির সভাপতি, আমরা যখনই আগুন ধরে আমরা এগিয়ে যাই, তাদের জন্য খাবার, পানি, কাপড় এগুলো দেওয়ার চেষ্টা করি, প্রতিবারই দেই, কিন্তু প্রতিবারই কিন্তু একই ঘটনা। এইবার যখন শেষ আগুন ধরলো, চারিপাশ থেকে 12টা ফায়ার ব্রিগেডের গাড়ি ঘুরছে, অথচ একটা গাড়িও ভিতরে ঢুকতে পারছে না। আমরা যখন জানি যে প্রতি বছর এই আগুনটা ধরবে এবং নিম্নবিত্ত আয়ের মানুষ যাদের সমস্ত পুঁজি এই 10-20-25 হাজার টাকার ঘরের মধ্যে থাকে, সব কিন্তু পুড়ে যায়, তাদের কিন্তু আমরা মানুষের মতো মানুষ মনে করি না। আমরা তাদেরকে মনে হয় যে বর্তমান যুগে মডার্ন ডে স্লেভ, তারা নতুন যুগের দাস, যে তারা আমাদের সেবা করে যাবে। আমরা যারা গুলশানে থাকি, আমাদের তারা সেবা করবে এবং তারা মরে যাক বাঁচুক, আমাদের কিছু আসে যায় না। যে রাষ্ট্র তাদের নাগরিককে এতটুকু সুবিধা দিতে না পারে, তাহলে সেটা কিসের রাষ্ট্র? আমি আজকে তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই তার উদ্যোগের জন্য। আমরা বারংবার বলে আসছি যে এইখানে গরিব মানুষের থাকবার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। একদম। আমি আসলে আপনি এখান থেকে আলাপটা শুরু করব। একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে, যেহেতু রাত 12টা বাজে, শিরোনাম জানাতে হবে। ফিরে এসে এখান থেকে আমরা আলাপটা শুরু করব। দর্শক, আপনারা আছেন 71 চ্যানেলে, ছোট্ট একটা বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। 71 চ্যানেলে রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং আরও একবার আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। তবে তার আগে জনাব এম এ আজিজ, আপনার সঙ্গে একটু কথা বলে নিতে চাই, তারপর আমরা ব্যারিস্টার ওমর সাদাতের সঙ্গে যুক্ত হব। মূলত আমরা দেখেছি আজকে সারাদিন যেটা নিয়ে আলোচনা হচ্ছে, প্রথমত করাইল বস্তি এবং দ্বিতীয়ত হচ্ছে বাড়ি ভাড়ার ইস্যুতে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ারা যে মুখোমুখি ছিলেন, তাদের নিয়ে যে একের পর এক সালিশ হয়েছে, সেই সালিশের প্রায় 3 মাস পর গিয়ে আজকে একটা মোটামুটিভাবে নীতিমালা তৈরি হলো। সেই নীতিমালায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আছে। তার ভিতরে একটা হচ্ছে 2 বছরের মধ্যে কোনো বাড়িওয়ালা ভাড়া বাড়াতে পারবে না, এবং ভাড়া বাড়াতে গেলে তারা দেখবে বাজার মূল্য অনুসারে 15% বেশি পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে ছাদের যে চাবি, যেটা নিয়ে অনেক অভিযোগ এসেছে, সেই ছাদের চাবির অধিকার ভাড়াটিয়াদেরও থাকবে। কারণ হিসেব করে দেখা গেছে 3.25 কোটি শহরের মানুষের এই শহর, কিন্তু 25 লাখের মতো বিল্ডিং রয়েছে আসলে, যেখানে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ ভাড়া থাকে। কাজে একটা বড় সংখ্যক মানুষের স্বার্থটা গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি কি দেখছেন আসলে? দেখেন, বাড়িওয়ালা মানে একটা বিনিয়োগ। হ্যাঁ, আবার বাসা ভাড়া যাদের বাড়ি নাই, ধরেন আমাদের মতো মানুষ, আমাদের তো ভাড়া থাকতেই হবে। এবং ভাড়া যদি মানে গ্যাস বিল বাড়লো, সরকার বাড়ায় দিল, পানি বিল বাড়লো, বাড়ায় দিল, গ্যাস বিল, এরকম সব কোনো ইচ্ছা মতো বাড়িওয়ালা বাসা ভাড়ায়। কিন্তু আবার বাড়িওয়ালার সাইডও দেখতে হবে, তার তো বিনিয়োগ আছে। এখন ধরেন এখন 2 ডিজিটে ইনফ্লেশন হয়, এই ইনফ্লেশনটা কিন্তু হিসেব করে না তার বিনিয়োগে। তার তো ইনফ্লেশন যদি 2 ডিজিট হয়, এখন তো 9-এর উপরে ইনফ্লেশন বাড়তেও পারে, কমতেও পারে। আমার মনে হয় যে একটা জায়গায় কিন্তু এটা করতে হবে যে আপনার বাংলাদেশ ব্যাংকের যে ইনফ্লেশন রেট এবং যে ধরেন এই তেল, গ্যাস, পানি এগুলো যে বাড়ে, হ্যাঁ, এটার একটা ব্যালেন্স অনুপাত করতে হবে, যাতে বাড়িওয়ালাও বাঁচে, তার বিনিয়োগটাও সেফ থাকে। একদম। এই পরামর্শটা একটু বড় করে জানার চেষ্টা করব। আমি ব্যারিস্টার ওমর সাদাত আপনাকে থামিয়েছিলাম, ওই জায়গা থেকে একটু বলবেন আসলে। আপনি ধন্যবাদ জানাচ্ছিলেন বিএনপির চেয়ারম্যানকে, এরপর যদি ছোট করে মন্তব্যটা জানান। জি। তো আমি ধন্যবাদ জানাচ্ছিলাম যে উনি করাইল বস্তি নিয়ে উনি যে প্ল্যানটা দিয়েছেন, এটা আমাদের দেশে করা অত্যন্ত জরুরি। এই প্ল্যানটা কি? সেটা হলো স্বল্প মূল্যের আবাসন। বাংলাদেশে গরিব মানুষের জন্য কোনো বাড়ি বানানো হয় না, যা বাড়ি বানানো হয় বড় লোকদের জন্য। যে কোনো শহরে, একটা শহর বাড়বার জন্য স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের প্রয়োজন। এবং সেটা আপনি মনে রাখবেন যে নিউ ইয়র্কে যে আমাদের নতুন, যেমন দেখলাম যে জোহরান মামদানি যে নির্বাচনে জিতলো, তিনি কিন্তু এই স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের কথা বলে, রেন্ট ফ্রিজের কথা বলে তিনি কিন্তু ভোটারকে আকৃষ্ট করেছিলেন। এবং এইখানে আজকে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় যেটা করলেন, এই যে উনি ঠিক একই জিনিস নিউ ইয়র্কে যেটা উনি করার প্রতিশ্রুতি দিয়েছেন, উনি একই জিনিস করেছেন, যে একটা রেন্ট ফ্রিজ 2 বছরের জন্য কোনো ভাড়া পারবে না। আপনি যে জানবেন যে পৃথিবীতে যে এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংকের যে নিয়ম আছে, যে তারা যে বলেছে সূচকে যে একজন মানুষের আয়ের 30%-এর বেশি বাড়ি ভাড়ায় খরচ হবে না, অথচ বাংলাদেশে আপনি যদি দেখেন একজন মানুষের 50-60% টাকা তার খরচ হচ্ছে বাড়ি ভাড়ার পিছনে। অর্থাৎ এই জিনিসটা নিয়ে জাতীয় পর্যায়ে
পলিসি সেক্টরে ভাববার মতো একটা সুযোগ রয়েছে। আমি সিটি কর্পোরেশনকে আবারও ধন্যবাদ জানাই এই বিষয়টি উদ্যোগ নেবার জন্য। সেই উদ্যোগটা নিয়েছেন বলেই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। এই উদ্যোগটা নিক, আলোচনা হোক, কম বেশি করা যাবে, কিন্তু যদি একেবারেই আমরা ফেলে রেখে দিই তাহলে কিন্তু বাস্তবতার কোনো পরিবর্তন হবে না। গত 25 বছরে 400% আপনার বাড়ি ভাড়া বেড়েছে ঢাকা শহরে। সুতরাং এই বাড়ি ভাড়া নিয়ে আমাদের চিন্তা করবার সময় এসেছে এবং আমরা আশা করি সরকার এই বিষয়ে যে প্রথম আলোচনাটা শুরু করেছেন সেটা নিয়ে আলোচনা হোক, আলোচনা হয়ে একটা বিশেষ জায়গায় পৌঁছাক, আমরা উভয় পক্ষের কথা শুনে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর সাদাত, কারণ এই বিষয়গুলো যখন গুলশান সোসাইটির সভাপতির পক্ষ থেকে আসে এবং গুরুত্ব সহকারে এই বিষয়টা সামনে চলে আসে, তখন আসলে যারা ভাড়াটিয়া তাদের জন্য একটা আশাবাদ তৈরি হয়। এবং খুব চমৎকার করে বলেছেন, আলাপটা আসলে তৈরি হোক, তারপরে গিয়ে হয়তো একটা সিদ্ধান্তে এসে আমরা পৌঁছাবো। অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাকে পাবো এবং আরও অনেক কথা বলার সুযোগ হবে। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন এবং এখন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতকে আমরা বিদায় জানালাম। আমি এ পর্যায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর ইউরোপ শাখার মুখপত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে আসতে চাই এবং দুঃখ প্রকাশ করছি, কারণ অনেকক্ষণ ধরে আসলে আপনি অপেক্ষায় আছেন। আমরা আসলে আজকে দেখলাম যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কি কি করবে তার একটা প্রতিশ্রুতি দলটির আমির, জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান দিয়েছেন। এবং আমরা আসলে যতটুকু বুঝতে পাচ্ছি এখানে আসলে শিক্ষার ওপরে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, বেশ কিছু প্রশংসনীয় কথাও এখানে এসেছে। সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য 100 শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষা ঋণ দেওয়া হবে, গরিব মেধাবীদের সন্তানদেরও হার্ভার্ড, MIT, অক্সফোর্ড, ক্যামব্রিজ যেন পড়তে পারে সেই আশাবাদের কথাও আপনারা বলেছেন। কিছু কিছু বিষয় আসলে অনেকেই নজর রাখতে চেয়েছিলেন, যেমন আপনাদের দলের আমির যেমন বলছিলেন মেয়েদের 5 ঘন্টার উপরে আসলে কাজ করার প্রয়োজন পড়বে না, বা এমন একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা নিয়ে অনেকে কথাও বলছিলেন। আজকে সেই প্রতিশ্রুতি তালিকায় সেটা আমাদের চোখে পড়ছে না, সেটা যদি থেকে থাকে একটু জানাবেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 3 বছর অর্থাৎ ক্ষমতায় যাওয়ার পর 3 বছর সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ, পানির চার্জ বাড়ানো হবে না। মানে এটা কি শুধু প্রতিশ্রুতি নাকি বাস্তবতা কি বলে, সেটা কি কখনো সম্ভব? জি ধন্যবাদ। আজকে তো অনেকগুলো কথা বলেছেন, মৌলিক কথা বলেছেন একটি রাষ্ট্র পরিচালনার জন্য যা প্রয়োজন। জামাত ইসলামের মতো একটি দল এই প্রথমবার যদি ক্ষমতায় আসে তারা জাতিকে কি শ্রেষ্ঠ উপহারগুলো দিবেন সেগুলোর একটি আউটলাইন করেছেন। বিদেশি রাষ্ট্রদূত, দেশের কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটির সামনে। ইট ওয়াজ নট এ পলিটিক্যাল প্রোগ্রাম এজ সাচ। তো মৌলিকভাবে উনি যে জিনিসটা হাইলাইট করেছেন যে করাপশন, দ্য কান্ট্রি শুড বি ফ্রি ফ্রম করাপশন, ইট ইজ দ্য মেইন অবস্টাকল ফর ডেভেলপমেন্ট। আপনি জানেন যে গত যে ফেসিস্ট রেজিমটি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, 18 বিলিয়ন মার্কিন ডলার ওরা বিদেশে পাচার করেছে। এটি তো হচ্ছে রেকর্ডেড অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আনরেকর্ডেড হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে, আমি যে দেশে থাকি, শত শত বাড়িঘর তারা বানিয়েছে। আমেরিকাতে বাড়িঘর বানিয়েছে, কানাডাতে বেগম পাড়া করেছে। বাংলাদেশের এই দুর্নীতি যদি না হতো, হাজার হাজার কোটি টাকা ক্ষমতায় যাওয়া তো মানে টাকা বানানোর একটা মেশিন হয়ে গিয়েছে অনেকটা, আমরা যা দেখেছি আর কি এতটি বছর। যদি দুর্নীতিকে কন্ট্রোল করা যায়, ইরেডিকেট করা যায়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার বন্ধ করা যায়, ঋণ করে ব্যাংকের টাকা নিয়ে একদল লোক বড় হবে, তারা এসে আবার নির্বাচন করবে, আরো অনেক বেশি বড় হবে, এগুলো যদি বন্ধ করা যায় তাহলে আজকে যে ডেভেলপমেন্টের প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, মানে ভ্যাট হবে 10%, তারপর হচ্ছে যে 19% 19% চলে আসবে, তারপর হচ্ছে মানে এমপ্লয়মেন্ট সৃষ্টি করা হবে, মানে মোটা থেকে যদি করাপশন কমানো যায় তাহলে এই বিষয়গুলো বাস্তবায়ন করা সম্ভব হবে, তাই তো? সুদমুক্ত ঋণ দেওয়া হবে, গ্রাজুয়েটদের সুদমুক্ত ঋণ দেওয়া হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু পরিষ্কার করবেন, মানে এখানে হ্যাঁ আরেকটা বিষয় যদি পরিষ্কার করে দেন। বিনা চিকিৎসায় মানে বিনা মানে চার্জে চিকিৎসা দেওয়া হবে, মানে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। এগুলো কোনো ব্যাপার না, আপনি শুধু দুর্নীতিটা বন্ধ করুন। বাংলাদেশ জামাত আমির যে কথাটি বলেছেন, বাংলাদেশ একটি কঙ্কালসার হয়ে গিয়েছে এবং হয়ে যায়, সেটি আসলে একটি পরিপূর্ণ সুস্থ। আবু বকর মোল্লা, ছোট করে যদি ওইটা একটু বলতেন যে নারীদের কর্মঘণ্টা নিয়ে কোনো বক্তব্য কি আছে এখানে আজকের প্রতিশ্রুতির মধ্যে? দেখুন, না, এখানে সেটি নাই। জামাত আমির যে কথাটি বলেছেন যে
যে কথাটি বলেছিলেন, জি। যাদের বাচ্চা হয়েছে, যাদের বাচ্চাদের এক নির্দিষ্ট সময় পর্যন্ত যাদের বয়স, অর্থাৎ যেই মা বাচ্চাদেরকে দুগ্ধ পান এবং টেক কেয়ারের যেই মা দায়িত্ব পালন করেন, উনি যদি কাজ করেন তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে মানে 3 ঘন্টার বেতন রাষ্ট্র এটি ব্যয় করবে। কোম্পানি দেবে, যদি প্রাইভেট জব করে কোম্পানি দেবে 5 ঘন্টা টাকা, 3 ঘন্টা টাকা দিবে হচ্ছে রাষ্ট্র থেকে, রাজস্ব থেকে। বুঝতে এটি পারছি। উনি হ্যাঁ। বলেছিলেন। সিনিয়র সাংবাদিক কিন্তু- এম এ আজিজ আমার সঙ্গে আছেন, উনি হয়তো কিছু জানতে চাইতে পারেন। জি। যেটি একটি ভুল আচ্ছা। প্রপাগান্ডা হয়েছে যে মহিলারা 5 ঘন্টা কাজ করবে। উনি না, না, এটা আপনি আচ্ছা, পরিষ্কার করে আলমুর দিয়েছেন। ভাই, ঠিক আছে, এটা বুঝছি। এটা আগে বলছিল সোজা 5 ঘন্টা কাজ করা। এখন যেহেতু সমালোচনা শুরু হয়েছে, এখন এটার ব্যাখ্যা এভাবে উঠছে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে জামাত যে না, এই আমি স্যার, কি কি না, করবে, না, না আমার প্রশ্নটা শুনে নেন। আমি প্রশ্ন করছি যে আজকে যে প্রতিশ্রুতিগুলি করলো, এটা কি আচরণবিধি লঙ্ঘন কিনা, 1। 2 হচ্ছে জামাত সম্পর্কে বাংলাদেশে যে রিজার্ভেশন, সেটা হচ্ছে শরিয়া আইন, অর্থাৎ শরিয়া আইন যদি বাস্তবায়ন হয়, এখন জামাত বলছে যে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব না, এখন ধাপে 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 করব, কিন্তু এখন প্রচলিত আইনে দেশ চালাবো। তাহলে কি শরিয়া আইন কোনোদিন বাস্তবায়ন করবে না? আর যদি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে দেশ চালায়, তাহলে যেমন ধরেন আমাদের দেশে ধরেন মুসলমান আছে, ধরেন যা আছে 92% বা 90% আর 10%, তাহলে 10% ব্যক্তির কি হবে? তারা কি এই আইনেই চলবে না কি করবে? এটা তো খোলসা করা উচিত ছিল, এটা তো আমরা শুনতে পাইনি। এটি হলো জামাতের হ্যাঁ, 3টা বিষয় প্রথম একটু। পরিষ্কার পলিটিক্যাল গ্রাউন্ড পরিষ্কার করা দরকার। জি, বেস্ট আবু বকর মোল্লা। হ্যাঁ। ধন্যবাদ। আমি যেহেতু উনি প্রশ্ন করছিলেন, একটি মিসকোটেশন হয়েছে যে জামাত ইসলামী সমালোচনার কারণে অবস্থান চেঞ্জ করেছে, এই কথাটি মনে হয় ঠিক না। কারণ প্রথমে ভুলভাবে এটি মিডিয়াতে এসেছে, অথবা কেউ বলার চেষ্টা করেছে। মানে জামাত আমির ভুল বলেন নাই, উনি সঠিক কথা বলেছেন। উনি বলেছেন 5 ঘন্টা করা হবে যাদের বাচ্চা রয়েছে, হ্যাঁ, অর্থাৎ যারা যারা টেক কেয়ার করবেন বাচ্চাদেরকে, তাদের ব্যাপারে। সকল নারীদের 5 ঘন্টা করা হবে, এই কথাটি জামাত আমির কখনোই বলেন নাই। আচ্ছা, সেকেন্ড এবং ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কোশ্চেন, উনি বলেছেন নির্বাচনী ক্যাম্পেইন কিনা। আজকে এটি তো একটি পলিসি ডকুমেন্ট উপস্থাপন করা হচ্ছে, সাধারণ জনগণকে নিয়ে কিন্তু কোনো প্রোগ্রাম করা হয়নি। এটি রাষ্ট্রদূতদেরকে নিয়ে এবং রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে একটি হোটেলে একটি স্পেশালাইজ একটি প্রোগ্রাম। তো তারেক জিয়া সাহেব তো মিডিয়াতে কথা বলেন, তো উনি জামাত আমির একটি পলিসি ডকুমেন্ট হাজির করেছে। যদি ক্যাম্পেইনের কথাই হতো তাহলে তো হাজার হাজার লোক বুঝতে পারছি, এটা পলিসি সাবমিশনের কারণে। আর 3 নম্বর যে বিষয়টা জানতে চাইছিলেন, ইট ওয়াজ নট এ পলিটিক্যাল ক্যাম্পেইন হ্যাঁ, অ্যাজ হ্যাঁ, সাচ। ঠিক আছে। সেকেন্ড বলেছেন যে শরিয়া আইনের কথাটাই। শরিয়া আইনের কথাটি, দেখুন, শরিয়ার দুটো পার্ট। একটি হচ্ছে যে আজকে জামাত আমির যে জিনিসটা হাইলাইট করেছেন, জাস্টিস, সুশাসন, এগুলা কিন্তু শরিয়ার অংশ। তো শরিয়াতে ফিকুল আউলাদিয়াত, অগ্রাধিকার, প্রিফারেন্স বলে একটা কথা আছে, প্রায়োরিটিস বলতে একটা কথা আছে। আপনি কোন কাজটি কখন করবেন। বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে এখন জাস্টিস, সুশাসন প্রতিষ্ঠা করা, ধনী গরিবের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করা, এগুলা হচ্ছে মেইন প্রায়োরিটি, হুইচ আর দ্য অবজেক্টিভস অফ শরিয়া। সুতরাং শরিয়ার আমরা যদি দুর্নীতি প্রতিরোধ করতে পারি, সমাজকে বৈষম্যহীন করতে পারি, আমরা যদি সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করতে পারি, মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারি, এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারি, মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি, এগুলো শরিয়া কায়েমের অংশ। আমরা এগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। এরপর আসুন শরিয়ার সেকেন্ড পার্ট, সেটি হচ্ছে যে হুদুদ ল। আপনি যেটিকে শরিয়া বলেছেন, শরিয়া সংজ্ঞাটি কিন্তু একটি ব্যাপক সংজ্ঞা, মানে পানিশমেন্ট সংক্রান্ত যে হুদুদ আইন। তো সেই হুদুদ আইনটি ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবেন। আমরা জনগণ যদি এটি পছন্দ করেন, আমাদের তো কমিটমেন্ট রয়েছে। ইসলামের অবশ্যই গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হুদুদ ল সহ শরিয়া। শরিয়া ইজ এ কমপ্লিট সিস্টেম, দুর্নীতি প্রতিরোধ, জাস্টিস প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এন্ড হুদুদ ল। এখন আমরা
প্রায়োরিটি হিসাবে আমরা বলছি যে বাংলাদেশের আইনে যে এই যে দুর্নীতি প্রতিরোধের কথা আছে, বাংলাদেশের আইনে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার কথা আছে, এগুলো তো সত্যিকার অর্থে প্রতিষ্ঠা হচ্ছে না। এগুলো ইসলামেরও কথা, ইসলামের সুবিচার প্রতিষ্ঠার কমিটমেন্টের অংশ। আমরা এই কাজগুলোকে আমরা প্রায়োরিটি দেব, শরিয়ার এই কাজগুলোকে আমরা প্রায়োরিটি দেব। বুঝতে পারছি যখন আপনি একটা সুশাসন প্রতিষ্ঠা হবে, হ্যাঁ খুব সংক্ষেপে একটু শেষ করবেন, কারণ এই পয়েন্টগুলোর পর আরো বেশ কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। জি, এটা একটু শেষ করে দেন সংক্ষেপে। জি, যে কথা আমি বলছিলাম, যখন এই আমরা মৌলিক প্রায়োরিটিস গুলো এস্টাবলিশ করে ফেলবো, জাস্টিস, করাপশন ফ্রি সোসাইটি এবং মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা। আচ্ছা, এখানে জনাব এম এ আজিজ যেই পয়েন্টটা শেষে একটু হাইলাইট করেছেন, সেটা একটু বলার পর আমি একটু শামসুজ্জামান দুদু তার মন্তব্যটা জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং একটা অংশ আছে যারা অন্য ধর্মাবলম্বী, তাদের ক্ষেত্রে আসলে আপনাদের এই আইনটা কিভাবে দেখছে তাদেরকে? দেখুন, আমরা যে কথাটি বলেছি যে একটি হচ্ছে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অফ ইসলাম, মানে ইসলামী শরিয়ার যে দুটা ভাগ, একটা হচ্ছে সুশাসনের কথা যেটি বললাম জাস্টিস, এটি তো মুসলিম অমুসলিম মানবাধিকারের যে বিষয়গুলো সকলের জন্য সমান। এখানে ইসলামের এই বিষয়গুলো শুধু মুসলমানদের জন্য হবে, অন্যদের জন্য হবে না, এগুলো হবে না। নন ডিসক্রিমিনেটরি সোসাইটি আমরা প্রতিষ্ঠা করতে চাই না, সকলের জন্য মানে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তো সেগুলোর ব্যাপারে যে ইসলামের মৌলিক বিষয়গুলো তো সকলের জন্য সমান, এগুলো কাউকে এখানে আপনার জায়গা থেকে আপনি পরিষ্কার করেছেন। আপনি যে হুদুদ ল প্রসঙ্গটি আজিজ সাহেব বলেছেন, শরিয়ার একটি দিক হচ্ছে হুদুদ ল। এখানে প্লুরালিজমের মানে উদাহরণ আসতে পারে। যেমন আমি যেই দেশে থাকি সেই দেশে কিন্তু মুসলমানরা মুসলিম ফ্যামিলি ল অনুসরণ করতে পারে। তো বাংলাদেশে বুঝতে পারছি, এই যে আইনটার কথা বললেন, আমার হাতে সময় থাকলে আইনটা নিয়ে পরবর্তীতে আলাপ করতাম, কারণ এটা অনেক সংবেদনশীল এবং জটিল একটা বিষয়, এটা নিয়ে একটু খোলামেলা আলোচনা করার প্রয়োজন আছে। সেই সময়টা বাংলাদেশে কিন্তু ফ্যামিলি ল প্লুরালিজম চলে, সেখানে হিন্দুরা হিন্দুদের ফ্যামিলি ল অনুসরণ করে, মুসলমানরা মুসলমানদের ফ্যামিলি ল অনুসরণ করে। সুতরাং হুদুদ পানিশমেন্টের ক্ষেত্রে মুসলমানরা হুদুদ পানিশমেন্ট অনুসরণ করবে, তারা তাদের সিস্টেম অনুযায়ী তারা সিভিল ল অনুসরণ করবে। কিন্তু ইসলামের মৌলিক যে ব্যাপারগুলো আমি যে কথাটি বলছিলাম, মানবাধিকার প্রতিষ্ঠা করা, বৈষম্য দূর করা, সমাজ প্রতিষ্ঠা করা এবং ফেয়ারনেস প্রতিষ্ঠা করা, জাস্টিস। আমরা আরেকটা আলাপে যাই, তারপর সেখানে ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমি আপনার এই বক্তব্যটা একেবারে স্পষ্ট বুঝতে পেরেছি। আমি একটা পয়েন্টে একটু জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। আমরা একটা শিরোনাম করেছি এবং বেশ কয়েকটি গণমাধ্যমে এই শিরোনামটা করেছে। বিএনপি মহাসচিব যে বক্তব্যটা দিয়েছেন যে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ এই অর্থে যে এই নির্বাচনে ঠিক হবে দেশ উদারপন্থী নাকি উগ্রপন্থীদের হাতে যাবে। তিনি বলেছেন এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। একটু কি ব্যাখ্যা করতে পারেন, মানে এই সংখ্যাটা আসলে কেন তৈরি হচ্ছে, কোথায় গিয়ে আসলে সংখ্যাটা বড় আকার নিচ্ছে যে আমার একটা ভোটে জয় পরাজয় নির্ধারণের মধ্য দিয়ে উগ্রপন্থী এবং উদারপন্থী নির্বাচিত হয়ে যেতে পারে? বিএনপি আসলে একটি মধ্যপন্থার সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপি আসলে মানুষের মানবাধিকার থেকে শুরু করে মানুষের যে প্রয়োজন সেগুলো প্রতিষ্ঠিত হবে। একাধিকবার সরকার পরিচালনা করেছে বিএনপি, যে সরকারের সঙ্গে একসময় জামাত ইসলাম ছিল কিছু অল্প সময়ের জন্য, যেমন জামাত বললো না এইবারই তারা ক্ষমতায় এই কারণে যেতে চায়। 71 সালেও তারা ক্ষমতায় ছিল। ডক্টর মালিক মন্ত্রিসভার 4টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল, তারা পাকিস্তান রক্ষা করার জন্য উদ্যোগী হয়েছিল এবং অস্ত্র হাতে তুলে নিয়েছিল। স্বাভাবিক কারণে এটা তাদের রাজনৈতিক ফিলোসফি, স্বাভাবিক কারণে সেটা পরাজিত হয়েছে তারা। পরে রাজনীতির এই 54 বছরের ধারাতে আপনার বিশ্লেষণে প্রতিটা নির্বাচনে তারা পার্টিসিপেট করছে একটা দুটো বাদে, এবং সেই বক্তব্য তারা তাদের মতো করে কি চায় কিভাবে চায় তারা ব্যাখ্যা করেছে। এই দেশের মানুষ তাদের কথা যদি বিশ্বাস করত তাহলে এককভাবে 54 বছর 55 বছরে কমপক্ষে একবারের জন্য আসতো। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে উদ্যোগ, তাদের যে ব্যাখ্যা, আমার বিশ্লেষণে নির্বাচনে সেটি খুব একটা সাড়া জাগাতে পারে নাই। এবং সব থেকে বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় পুরাতন দল হচ্ছে জামাত ইসলাম। এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, এরা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করে নাই।
যখন পাকিস্তানের বিরোধিতা করছে, ঠিক তেমনি 71-এ এসে এরা বাংলাদেশকে সমর্থন করে নাই, পাকিস্তানকে সমর্থন করছে। ঠিক তেমনি 24-এর গণঅভ্যুত্থানের পরপরই যে বক্তব্য তারা হাজির করছে তা 48 ঘন্টার ভিতর প্রত্যাহার করেছে, কারণ আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছিল। তো জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল, ইসলামী যে ব্যাখ্যা দেয় অধিকাংশ ইসলামী দলও তা গ্রহণ করে না। বিএনপির কথা বাদ দিলাম, যেসব বক্তব্য ইসলামী দলগুলো জামাত সম্বন্ধে দেয় সেগুলো আপনারা দেখেছেন, তারাও ব্যাখ্যা করে। আমি অত ডিটেলসে যেতে চাই না, তবে আমার কাছে মনে হয়েছে এবার জামাত ইসলাম তাদের বক্তব্য নিয়ে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বক্তব্য নিয়ে আসছে। 1 মাসও সময় নাই নির্বাচনের। এখন সেই নির্বাচন সামনে আসলে পরে কে জঙ্গি আর কে মডারেট, কে মধ্যপন্থী, কার গ্রহণযোগ্যতা বেশি, আমি এই মুহূর্তে নাইবা বললাম। কারণ 54 বছরে তো আমরা দেখছি, আর পাকিস্তান আমলেও যদি আরো 24 বছর প্লাস করি, তখন তো বিএনপি ছিল না, সেখানেও শূন্যতা, যে রাজনীতি দল সম্বন্ধে আমরা কথা বলি, সেখানেও নির্বাচনের ক্ষেত্রে তাদের শূন্যতা খুব তীব্র। অর্থাৎ মানুষের ব্যাখ্যাটা তারা, মানে ধর্ম এবং রাজনীতির যে ব্যাখ্যাটা দেয়, মানে সেটা আমার কাছে মনে হয়েছে ঠিক সেইভাবে মানুষ রিয়াক্ট করে নাই। সেই জন্য এবার দেখা যায় 24-25 দিন পরে নির্বাচন, আগে 3টা থেকে সম্ভবত 20টা হয়েছে, এখন 20টা থেকে কয়টা বাড়ে এটা আমরা দেখি। অনেকে মনে করছে, জামাতও মনে করছে যে বাড়বে, শুধু না যে ক্ষমতায় চলে। কিছু জানতে চান? জি। হ্যাঁ দুদু ভাই, ধরেন 11 দল, আপনার ইসলামিক আন্দোলন বাংলাদেশ সহ 11 দল ছিল। ইসলামিক আন্দোলন বাংলাদেশ শেখ হাসিনার সময়ে নির্বাচন করেছে, পার্লামেন্ট নির্বাচন করেছে, 5,000 থেকে 25,000 পর্যন্ত প্রত্যেকটা সিটে ভোট পেয়েছে। এই ভোটটা যেহেতু তারা এবারে আলাদা নির্বাচন করছে, এই ভোটটা তো আর ইসলামিক বাক্সে যাবে না, এই ভোটটা তো জামাত থেকে কমবে। তাহলে আগের যে পরিস্থিতি, জামাতের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, এবারেই ইসলামিক ভোটগুলো এক বাক্সে ফেলে তারা ক্ষমতায় যাবে। এখন কি এই ভোট মাইনাস করলে আদৌ সম্ভাবনা আছে, নাকি আগের মতোর কাছাকাছি হবে রেজাল্ট? আমি এই উত্তরটা একটু নিব একটা ছোট্ট বিরতি বা ফিরে এসে। আপনি কেবল প্রশ্নটা মাথায় রাখেন এবং একই সঙ্গে শামসুজ্জামান দুদু আপনার বক্তব্যটা শোনার পর আমি অবশ্যই ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কথাটা শোনার চেষ্টা করব। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে 71 চ্যানেলে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। 71 চ্যানেলে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে বলছিলাম, জনাব এম এ আজিজ, আমরা শামসুজ্জামান দুদুর সঙ্গে কথা বলবো, তবে তার আগে বিষয়টা আরেকবার একটু বলবেন। মানে একটা বক্স হবে, সেই বক্সে সমস্ত ইসলামী দলগুলোর ভোট পড়বে, এরকম একটা আশাবাদ নিয়েই তো আসলে 11 দল এক হলো। পরবর্তীতে আমরা দেখতে পেলাম শুরুতে 2, 6, 8টা করে, পরবর্তীতে 11টা দল হলো এবং ইসলামী আন্দোলন সেখান থেকে বেরিয়ে গেল, 10টা দল হলো। যেহেতু তারা বেরিয়ে গেল, তাদের তো একটা বড় ধরনের ভোট ছিল, এখন তো সেটা এক বক্সে পড়ছে না। যেহেতু শুধু তাই নয়, ইসলামিক দল 3 ভাগে ভোট 3 ভাগে ভাগ হয়েছে। বিএনপির সাথে 3 দল আছে, ইসলামিক আন্দোলনের 1 ভাগ, আর কিছু দল আছে জামাতের সাথে, 3 ভাগ হয়ে গেছে। তো আর হেফাজতের হলো মূল ভোট ব্যাংকটা, বাবুনগরী ওনার প্রধান, উনি তো পরিষ্কার জামাতকে বলেই ইসলামিক দল না, সুতরাং ওই ভোটগুলো তো এখানে আসবেই না। সুতরাং এই জন্য আমি বলছি, জামাতের প্রথম যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ইসলামিক দলের ভোট, ইসলামিক ভোটগুলো এক বাক্সে ফেলে তারা ক্ষমতায় যাওয়ার আশা করছিল। কিন্তু এই যে ধরেন এনসিপি ভেঙে যাওয়া, 3 টুকরা হওয়া, একটা এনসিপি একটা অংশ জামাতের সাথে চলে গেছে, আর একটা অংশ আর একটা দল করছে, নারীরা আলাদা স্বতন্ত্র খাওয়া গেছে, 3 ভাগে বিভক্ত হওয়ার পরে এই যে ধরেন ব্র্যান্ড ভ্যালু, ব্যক্তিগতভাবে আমি বলি এরা বিপ্লবের শক্তি ছিল, অভ্যুত্থানের শক্তি ছিল, এদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। 3 জন যে উপদেষ্টা ছিল তারাও তো উপদেষ্টাটা সেরে আসছিল। এখন তারা যদি আলাদাভাবে এখানে অন্তত প্রেশার গ্রুপ হিসেবে বেঁচে থাকতো, ইলেকশন যদি না করতো, তবুও আমি বলবো যে আমরা তো রাজনৈতিক সূচকে অনেক দূর পিছিয়ে গেছি।
54 বছর তো আমাদের প্রত্যাশা পূরণ হয় না, সেটা একদম। হতে পারতো, আমি হতে পারতো। এই বিষয়টি নিয়ে একটু ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছ থেকে তো জানতে চাই, কারণ অনেকগুলো বিষয় আসলে আপনি ধাপে ধাপে চমৎকার করে ব্যাখ্যা দিচ্ছেন, সেই জায়গা থেকে কয়েকটা বিষয় একটু জানবো। এবং এম এ আজিজ, আপনি তো আছেনই আলাপে, যে কোনো পর্যায়ে আপনি হয়তো সে প্রশ্ন করতে পারেন। প্রথম যে বিষয়টা শামসুজ্জামান দুদু করে গিয়েছিলেন, সেটা দিয়ে একটু ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে আসি। মানে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মানুষই মুসলমান। এই মুসলমান যারা আছেন তাদের কাছে তো জামাতে ইসলামী অনেক পছন্দের একটি দল হওয়ার কথা ছিল, কিন্তু গেল 54 বছরে একবারও কেন জামাতে ইসলাম সে ক্ষমতাটা পেল না? তা মানে এই ভালোবাসাটা কি মুসলমান হিসেবে মুসলমানের প্রতি ভালোবাসা আছে, কিন্তু জামাতে ইসলামের প্রতি কোনো ভালোবাসা নেই, কিংবা উগ্রপন্থী এই টার্মটা কাজ করছে বলে সেই কারণে 54 বছরে জামাত ইসলাম ক্ষমতায় এলো না? এটা একটা কারণ হতে পারে কিনা? দ্বিতীয় বিষয় হচ্ছে, হাত পাখা যেহেতু এখন আপনাদের সাথে নেই, তাদের যে ভোট ছিল সেটা হয়তো আপনারা পাচ্ছেন না, সেই হিসেবে আপনাদের সম্ভাবনাটা কমে গেল কিনা? জি, ধন্যবাদ। প্রথমেই আমি শামসুজ্জামান দুদু এবং ওনার সাংবাদিক সাহেবের প্রশ্নের যে একটা জবাব দিতে চাই, সেটা হচ্ছে যে জামাত কখনোই উগ্রবাদী দল না, যেটা মির্জা ফখরুল সাহেব বলেছেন। আপনাদেরকে একটা রেফারেন্স দিই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমি যেখানে বসবাস করি, সেখানের কোন দেশ জামাত ইসলামীকে উগ্রপন্থী দেশ মনে করে না। বিশেষভাবে সাংবাদিক সাহেব আছেন, উনি এখনই চেক করতে পারেন ইউনাইটেড স্টেটস এর অ্যানুয়াল রিপোর্টের গত কয়েক বছর আগে ওনারা স্পষ্ট উল্লেখ করেছেন জামাত ইসলামী ইজ এ ডেমোক্রেটিক মডারেট পলিটিক্যাল অর্গানাইজেশন রুটেড ইন ইসলামিক ভ্যালুস। তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ডেমোক্রেটিক এবং মডারেট মধ্যমপন্থী দল মনে করে জামাত ইসলামীকে, নট বিএনপিকে। বিএনপির ব্যাপারে এই সব মডারেট শব্দটি ওনারা উল্লেখ করেনি, জামাতের ব্যাপারে মডারেট শব্দটি উল্লেখ করেছেন। জামাত যেই ধর্মের প্রতিনিধিত্ব করে, যদিও অন্য ধর্মের উপর মানে তাদের বিশ্বাস চাপিয়ে দেওয়াকে জামাত বিশ্বাস করে না, জামাতে ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠা করতে চায়। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা মডারেট ধর্ম, এটা হচ্ছে, এটাকে বলা হয় উম্মাতা ওয়াসাতা, অর্থাৎ মডারেট ধর্ম। সুতরাং মধ্যমপন্থী দল এবং মধ্যমপন্থী যে ধর্ম, সেই ধর্মের প্রতিনিধিত্ব করে মধ্যমপন্থী দল পৃথিবীর গণতন্ত্রের অন্যতম বড় মানে এক্সাম্পল। আমেরিকার অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্টে জামাত ইসলামীকে মধ্যপন্থী দল বলা হচ্ছে। এরপর আসুন, নতুন এই বাংলাদেশের জুলাই পরবর্তী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ, এখানে নতুন বাস্তবতা। দেখুন, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এন্ড জকসু, এই এতগুলি ইলেকশনে জামাতের ছাত্র সংগঠন, আমি আসলে জুলাই পরবর্তী বাংলাদেশের কথা বলছি না, আমি এর আগের অংশের কথা বলছি। আসলে জুলাই পরবর্তী বাংলাদেশের কথা বলছি না, কারণ আমি বলছি এটি একটি নতুন বাংলাদেশ, নতুন বাস্তবতা। নতুন বাস্তবতায় বাংলাদেশের ভোটারদের সবচেয়ে বড় অংশ তরুণ প্রজন্ম ইসলামী ছাত্র শিবিরকে চয়েস করেছে, এবং তাদের অধিকাংশ ভোট জামাত ইসলামী পাবে বলে এটা মানে স্পষ্টই প্রতীয়মান। এটি কিন্তু কখনোই বাংলাদেশে ঘটেনি যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এখন সাকসু যেন না হতে পারে, তারেক জিয়া ভয় পাচ্ছেন, বিএনপি ভয় পাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র শিবিরকে, জামাতকে গ্রহণ করে নিয়েছে, এবং তাদের ভোটার সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। সুতরাং নতুন বাংলাদেশের বাস্তবতায় জামাত ইসলামী নিজেকে এখন যেভাবে প্রেজেন্ট করতে পারছে এবং প্রেজেন্ট করছে, ছাত্র সংগঠনগুলো নির্বাচন স্পষ্টই মেসেজ দিচ্ছে, যার কারণে বিএনপি ভয়ে ভীত যে আগামী দিনের বাংলাদেশের ড্রাইভিং সিটে তারা জামাত ইসলামীকে চাচ্ছে, একটি মডারেট ইসলামপন্থী রাজনৈতিক দলকে চাচ্ছে। সুতরাং এটি স্পষ্ট। আজকের যে ডিপ্লোমেট, সাংবাদিক সাহেবকে বলবো ডিপ্লোমেটের নিউজটি পড়তে। বুঝতে পারছি, তার মানে একটু বলি, উনি আমেরিকাতে থাকেন, শোনেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাকে একটু বলতে দেন। লন্ডনে উনি লন্ডনে আছেন। বিষয়টা হলো পরাশক্তিগুলি, তারা কিন্তু বহু দলকে বহুত খেতাব দিয়ে শান্তি। আপনি প্রশ্ন করেছেন, আমাকে অনেকগুলো বিষয় টাচ করতে হবে। তো আমি যে কথাটি বলেছিলাম যে এখন পর্যন্ত যতগুলা পোলস হয়েছে, প্রথম আলো ছাড়া ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সকল পোলে বিএনপি জামাত নেক টু নেক। সেখানে আইএনআই কে জামাত পয়সা দেয় না, আমেরিকান রিপাবলিকান ইনস্টিটিউটকে জামাত পয়সা দেয় না। ছোট করে আমি একটু বলি, হ্যাঁ, আমি একটা ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে আপনি একটু কারেকশন করবেন। আপনারা যেটা বলতে চাচ্ছেন যে জুলাই পূর্ববর্তী যে সময়গুলো ছিল, সেই সময়ে জামাত ইসলাম কখনো এখনকার মতো করে কথা বলতে পারেনি, যে কারণে ক্ষমতায় আসতে পারেনি। এবার আপনারা সুযোগটা পাচ্ছেন, এ কারণে আপনারা সম্ভাবনা দেখছেন, তাই তো?
শুধু সেটি নয়, জুলাই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে, এটি বাংলাদেশ 2.0। এই বাংলাদেশে ছাত্ররা নতুন করে ভাবার নতুন করে ভাবছে, নতুন করে তাদের সিদ্ধান্ত চুজ করেছে। বুঝতে পারছি আমার হাতে সময়টা একেবারেই নেই। আমি মানে আপনার বক্তব্যটা একেবারেই স্পষ্ট। হ্যাঁ, আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট। আমি একটু বলি, জরিপে উঠে এসেছে, বুঝতে পারছি। হ্যাঁ, এই জরিপটা ছিল এনসিপি ভাঙার আগে, এবং জরিপটা ছিল ইসলামিক আন্দোলন জামাতের ওই জোট থেকে বেরোনোর আগে। ইসলামী আন্দোলনের সংখ্যাটি, ইসলামী আন্দোলন কত পার্সেন্ট ভোট পাবে সব জরিপে এসেছে। হ্যাঁ, অর্থাৎ এই পর্যন্ত আমি যে যতগুলো কথা বলছি সব জরিপে ইসলামী সব আন্দোলন ঠিক কত আছে। পার্সেন্ট আমি পাবে, বলছি আপনার NCP কত আলোচনা পার্সেন্ট পাবে, সেগুলো আলাদাভাবে এসেছে, সেগুলো আলাদাভাবে এই এসেছে। জরিপগুলো যেভাবে হয়েছে, শোনেন আমি বলি, এনসিপি ভেঙে যাওয়ার পরে যে তরুণদেরকে পুঁজি করা হচ্ছে, তরুণদের পুঁজি নাই। সাংবাদিক সাহেব, আপনি ইউ আর কমপ্লিটলি মিস্টেকেন। জরিপে এনসিপি আপনি লন্ডনে বসে কথা বলছেন আর আমি বাংলাদেশে বসে কথা বলছি। তো আচ্ছা, আমি বাংলাদেশে আমি হার্ট টু হার্ট বুঝি, আপনি লন্ডনে বসে আমার মতো বুঝবেন না। আপনি জামাতের থিওরি বুঝবেন, কিন্তু লন্ডনে বসে আমার থিওরি বুঝবেন না। আপনি আমার কষ্টটা তো আপনি বুঝবেন না। হ্যাঁ, একটা বিষয় এখানে আপনি বলছেন সোনিয়ানি অন্য ধর্মে অন্য টাইম চালু করবেন, বাংলাদেশে কয়টা আইন চালু করবেন? একেবারে সময়টা কম, আমি শুধুমাত্র একটা কত আইন চালু করবেন আপনি? যার যার ধর্মের শেষে আইন প্রয়োগ করবে। ইনফরমেশন গ্যাপ রয়েছে, আপনি জরিপগুলো দেখেন, শাসনতন্ত্র এবং এনসিপি কে আলাদা পার্সেন্টেজ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, তাতে এখন ভেঙে গেছে, এখন আর কোনো লাভ নাই। জামাতের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে। এখন আপনি লন্ডন থেকে দেখতে পাবেন না। অনেক ধন্যবাদ বেস্ট আবুবকর মোল্লা। আসলে হ্যাঁ, আপনার বিএনপি দলীয় কর্মী, বিএনপি অথবা জামাত বিরোধী কোন শক্তিকে আপনি না, এটা সরাসরি আমরা এভাবে না বলি। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিএনপি কে বলছি, এবং এখান থেকে আমরা আলাপ শুরু করব। আপনি তো বলতেছেন না, আপনি বলছেন কূটনীতিকের সাথে কথা বলছেন, আপনি তো জামাতের কর্মী আর আমি তো পেশাজীবী। আমি বিএনপির তারেক রহমান যেটা বলছে সেটা বলছে আচরণবিধি লঙ্ঘন। আপনি বলতে পারছেন? অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, এটা স্পষ্ট করেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আবুবকর মোল্লা আপনাকেও। আমরা আসলে মূলত এই অংশটাই জানতে চাচ্ছিলাম যে 54 বছরে কেন জামাত ক্ষমতায় আসতে পারেনি, এবং আপনি খুব চমৎকার করে এই ব্যাখ্যাটা দিয়েছেন যে 54 বছর জামাত আসলে সে কথাগুলো বলতে পারেনি। আপনারা বলছেন বাংলাদেশ 2.0, সেটা নিয়েও একটা বিতর্ক ছিল, কারণ অনেকেই 2.0 শব্দটা পছন্দ করছে না, কারণ নতুন করে স্বাধীনতার কিছু নেই। তবে তরুণরা রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, সেই সচেতনতার জায়গা থেকে আপনারা একটা আশাবাদ দেখছেন। আমি আসলে এই পর্যন্ত আলাপটা রাখলাম। সচেতনতার বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের ছাত্র সংসদের একটা প্রতিনিধিত্ব তৈরি হয়েছে এই কারণে। অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং এখান থেকে নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আলাপ করার সুযোগ আমাদের হবে। দর্শক, আরও একবার বিরতি নিচ্ছে 71 জানালে ফিরছি, একটু আমাদের সঙ্গে থাকবেন। খেলার খবরটা জানিয়ে রাখতে চাই, আজকে সারাদিন ধরে যে আলাপটা এসেছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ওদিকে বাংলাদেশে T20 দলের যিনি অধিনায়ক লিটন দাস তিনি বলেছেন আমরা জানি না কোন দেশে যাব, কাদের বিপক্ষে খেলবো। বিশ্বকাপ নিয়ে তিনি আসলে এই বক্তব্যটা দিয়েছিলেন। আমরা পুরো বিষয়টি নিয়ে কথা বলতে চাই। শুরু থেকে সিনিয়র সাংবাদিক এম আজিজ তো আছেন, এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমিল। ফয়সাল তিতুমিল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে, এবং আপনার সঙ্গে কথা বলার সবচাইতে মজার দিক হচ্ছে 360 ডিগ্রি আসলে এই বিশ্লেষণটা জানা যায়। সেই জায়গা থেকে ছোট করে একটা বিষয় জানবো, তারপর আমরা মূল আলাপে যাব। অনেক গণমাধ্যমে নাম সর্বস্ব হোক কিংবা পরিচিত হোক, আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ করে দিয়েছে। আবার কোনো জায়গায় দেওয়া আছে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে এমন কোনো সিদ্ধান্ত পাকিস্তান নেয়নি। একটু বলবেন আসলে এই দেশটা কোনো বার্তা দিয়েছে কিনা এখন পর্যন্ত বাংলাদেশের দিক থেকে? খুবই মুশকিল এটা আসলে, কারণ পাকিস্তানি গণমাধ্যমগুলো থেকে আসলে এই খবরগুলো প্রথমে আসতে থাকে। প্রথমে জিও থেকে এরকম একটা নিউজ আসে যে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে পাকিস্তান। এরপর তারা এরকম খবরও দেয় যে পিসিবির সূত্রে বলে যে যদি বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে যেতে হয় বা এরকম বাধ্য করে, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলবে না। এমনকি তারা অনুশীলন স্থগিত করেছে। এই খবরগুলো আসতে থাকে। দেন ভারতীয় গণমাধ্যম থেকে আসলে মূলত দাবি করা হয়, অবভিয়াসলি এখানেও আসলে একটা কি বলে এটাকে
মানে ওয়ার, ডিজিটাল ওয়ার যদি আমরা চিন্তা করি, সেরকম একটা লড়াই তো আছেই। ভারতীয় গণতন্ত্র দাবি করা হয়েছে না, এরকম কোনো খবর নেই। তবে আমি পার্সোনালি মনে করি, বা এটা আসলে আমার মনে হয় যে কোনো কমন সেন্স থাকলে বুঝবে যে পাকিস্তান হয়তো নৈতিক সমর্থন দিতে পারে, বাট একেবারে বাংলাদেশকে সমর্থন দিয়ে তারা বিশ্বকাপ খেলবে না এরকম ভাবার কোনোই কারণ নেই অবভিয়াসলি। একদম একদম। এটাও আসলে আমরা কমেন্ট সেকশনে দেখলাম যে অনেকে আসলে এটাই বলছিল যে একটি দেশ কখনো আসলে আরেকটি দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করবে এরকম ভাবাটা এখনই খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে একটা বিষয়টা বলবেন, ক্রীড়া উপদেষ্টা বলেছেন চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ওদিকে আমরা এটাও জানি যে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে বোঝানোর জন্য একটা টিম আসতে চাচ্ছিল এবং বাংলাদেশ তাদের দিক থেকে সাফ ভিসা তাদেরকে দেয়নি, এরকম একটা বক্তব্য আমরা জানছিলাম। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান শেষ পর্যন্ত আসলে কতটা শক্ত থাকতে পারে? মানে আইসিসির দিক থেকে আর কোনো চেষ্টা কি করা হতে পারে, নাকি কোনো রকমের নমনীয়তা আছে? বাংলাদেশের দিক থেকে তো নেই। বাংলাদেশের দিক থেকে অবস্থানটা আসলে পরিষ্কার করেই জানিয়ে দেওয়া হয়েছে। 2 দফা বৈঠক হয়েছে আইসিসির সঙ্গে। শেষ পর্যন্ত বাংলাদেশকে বোঝানোর জন্য আইসিসির প্রতিনিধি দল ভারতে আসছিল এবং সেখানে আসলে একজনের একটা ভিসা জটিলতা হয়। আইসিসির এক জেনারেল ম্যানেজার ভারতীয় বংশোদ্ভূত অবভিয়াসলি, বা ভারতীয়ই তিনি নাগরিক। যেটা বাংলাদেশ থেকে অফিসিয়ালি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে শেষ মুহূর্তে তার ভিসার কাগজপত্র তৈরি করা যায়নি বা সে কারণে তিনি আসতে পারেননি। কিন্তু আলোচনাটা থেকে বাংলাদেশের ওই শুরু থেকে যে অবস্থান ছিল গত 3 সপ্তাহ ধরে, সেটাই বাংলাদেশ কোনোভাবে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তাদের পুরো ম্যাচটাই সবগুলো ম্যাচে শ্রীলঙ্কায় শিফট করতে হবে এবং এখানে কি কি অপশন হতে পারে সেগুলো নিয়ে চিন্তা করা হয়েছে। বাংলাদেশকে যদি গ্রুপ চেঞ্জ করে অন্য গ্রুপে গিয়ে আরেকটা দলের সঙ্গে সোয়াপ করা যায়, সেটা হলেও বাংলাদেশ এরকমও প্রস্তাব দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের আলোচনার আসলে একেবারে বাংলাদেশের অবস্থান পরিষ্কার, ফুল স্টপ, যে বাংলাদেশ বিশ্বকাপ খেললে ভারত ছাড়া অন্য যে কোনো দেশে খেলবে। এখন বলটা পুরোপুরি আইসিসির কোর্টে এবং আইসিসি থেকে আসলে এখন সিদ্ধান্ত একটা আসবে। অপশনগুলো হয়তো বাংলাদেশকে দেওয়া হবে আবারও, যদি সেটা কি গ্রুপ চেঞ্জ করা হবে নাকি বাংলাদেশকে, মানে 3টা অপশনই তো আসলে আছে। একটা হচ্ছে বাংলাদেশকে তারা বলবে যে ওকে আমরা তোমাদের দাবি মেনে নিলাম, তোমরা শ্রীলঙ্কায় খেলো। আরেকটা হচ্ছে যে বাংলাদেশকে হয়তো কিছু ম্যাচ বললো যে ওকে তোমরা এই 2টো ম্যাচ শ্রীলঙ্কায় খেলো, 2টো ম্যাচ এনডিআই তোমাদের অন্য ভেন্যুতে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু দুটো দেশেরই আসলে এটা এখন শুধুমাত্র ক্রিকেটে সীমাবদ্ধ নেই, রাজনীতি ঢুকে গেছে এবং একটা ইগোর ব্যাপার এসে দাঁড়িয়েছে। এই দেশ মনে করছে যদি বাংলাদেশের দাবি মেনে না হয় তাহলে বোধহয় ভারত হেরে গেল, তাদের এটা নৈতিক পরাজয়। ফলে আমার মনে হয় একটা ব্যালেন্স করার চেষ্টা করতে পারে আইসিসি। এবং নাম্বার 3rd অপশন যেটি আইসিসি আসলে জানিয়ে দিতে চায় যে বাংলাদেশের দাবি তারা মানছে না, সো তারা এখন আসলে খেললে ভারতে এসে খেলতে হবে এবং তখন আসলে বাংলাদেশকে তাদের অবস্থান বা সিদ্ধান্তটা জানাতে হবে। এই যে আমি একটু বলি আচ্ছা, আমার একটু জানার ইচ্ছা যে এখনকার আইন উপদেষ্টা, আপনার স্পোর্টস উপদেষ্টা, তিনি তো আইন উপদেষ্টা ছিলেন। সাকিব আল হাসান বিদেশে ছিল, তাকে হত্যা মামলা দেওয়া হলো, তখন ওনার ভূমিকাটা এত অ্যাগ্রেসিভ ছিল না কেন? এখন ধরেন আপনার যে এই যে লিটন দাসের যে আপনার কারণে যে বন্ধ করা হচ্ছে, আমরা জানি ওখানে উগ্র হিন্দুত্ববাদ আছে, মুস্তাফিজ, তার যে 9.5 কোটি টাকা, এটার কি হবে? এটার ব্যাপারে কি হবে? 2 হচ্ছে প্রতিবেশী দেশ, ইচ্ছে করলে তো ঠেলে তাড়াতে পারবো না। আমার কথা হচ্ছে নেগোসিয়েশনের একটা স্কোপ তো রাখা দরকার ছিল। এইভাবে একদম হার্ড লাইনে যাওয়া, বাংলাদেশ শুরুর থেকেই এই স্পোর্টস উপদেষ্টার আচরণ দেখে মনে হচ্ছে পুরো থেকেই হচ্ছে যে উনি একটা তকমা লাগাইতে চান, উনি অ্যান্টি ইন্ডিয়ান, এরকম একটা মার দাঙ্গা। আমাদের যে এনসিপি বা বিসিবি, তার সেটা তো একটা বোর্ড, একদম আমি সময় যেহেতু কম, সেটাও তো একটু স্বায়ত্তশাসন আছে এবং তাদের কোনো মতামতই পাত্তা দিচ্ছে না। এটার কারণটা কি? হ্যাঁ একদম, আমি বলে রাখি ফয়সাল তিতুমির ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংক্রান্ত রাজনৈতিক বিষয়গুলো হয়তো সে বলতে পারবে, কিন্তু এর বাইরে হয়তো সেই জায়গাটাতে যতটুকু বলা যায়। ফয়সাল তিতুমির জি। জি, প্রথমত এই বিষয়গুলো নিয়ে আসলে এগুলো তো বহুদিন ধরেই ঘটছে, মানে মাসখানেক হলো প্রায় আমরা এগুলো নিয়ে আলাপও করেছি। প্রথম কথা, ভারতীয় এটা শুরু করেছে অবভিয়াসলি, এবং এই সিদ্ধান্তটা যদি বিসিবি একাই নিত তাহলে হয়তো এটা আরেকটু ডিপ্লোম্যাটিক হতো, আরেকটু নেগোসিয়েশনের সুযোগ থাকতো, একেবারে এরকম হার্ডলাইনে যেত না। আমি একেবারে একমত পোষণ করছি ওনার সঙ্গে। কিন্তু যেহেতু সরকার এটার সঙ্গে যুক্ত হয়েছে এবং সরকারি ভাবে আসলে এখন বিসিবিও সেটার সঙ্গে অ্যালাইন হয়ে গিয়েছে, ফলে বিসিবি এখন একাই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এবং এই অবস্থানের সঙ্গে বিসিবি আসলে বিসিবি সভাপতি থেকে শুরু করে বিসিবি সবাই তাদের সম্মতি জানিয়েছেন যে তারাও আসলে এই অবস্থানে স্থির থাকতে চায় যে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এখন এইটার ফলাফল অবশ্যই এটা বর্তমান যিনি যুব ক্রীড়া উপদেষ্টা তার জন্য হয়তো সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়েছে, কারণ তিনি জানেন যে সামনে যখন বিশ্বকাপ শুরু হবে ততদিনে হয়তো বাংলাদেশে নতুন নির্বাচন হবে, নতুন সরকার চলে আসবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য এই সিদ্ধান্তটা আসলে অনেক বেশি কঠিন
হতে পারে, কারণ এটার অনেক ফিউচার ইম্প্যাক্ট পড়তে পারে এবং সেই সমস্ত দিক অবশ্যই চিন্তা করবে আসলে যে কোনো দেশই। বাট ওভারঅল এখন আসলে আমরা যে জায়গায় আছি এখন আর পিছু হটার সুযোগ নেই। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে বা ভারতের বাইরেই কোথাও ভেন্যুতে হলেই তারা খেলবে, এই অবস্থাটা এখন পর্যন্ত বাংলাদেশের দিক থেকে ক্লিয়ার। এখন আইসিসি কি জানাই সেটার জন্য অপেক্ষা, যেটার আসলে একটা সম্ভাবনা আছে 21 জানুয়ারি, অর্থাৎ আমরা 12টার পর পার করেছি 21 জানুয়ারিতে। আচ্ছা, একেবারেই সময়টা শেষ। এবং এম এ আজিজ একটা বিষয় জানতে চেয়েছিলেন, এটা আগের পর্বেও আপনি পরিষ্কার করেছেন ফয়সাল তিতুমী, তারপর একটু বলে দেবেন মুস্তাফিজ তার 9.5 কোটি রুপি পাবে কিনা ফেরত? না, এটা পাওয়ার কোনো সুযোগই নেই, কারণ যেহেতু তিনি খেলছেন না। এমনিতেও আইপিএল এর নিয়মটাই হচ্ছে আপনি আসলে যে কয়টা ম্যাচ খেলবেন তার অনুপাতে, এমনি মোস্তাফিজ যদি জেতেন এবং যদি লেটস সে 10টার মধ্যে 5টা ম্যাচ খেলতেন তাহলে কিন্তু তিনি 9.5 কোটি রুপি পেতেন না। যে কয়টা ম্যাচ খেলতেন সে কয়টারই টাকা পেতেন, যেহেতু তিনি কোনো ম্যাচে খেলছেন না। তবে মোস্তাফিজের দিক থেকে যদি একটা আবেদন করা হতো বা একটা দাবি জানানো হতো যে তিনি কোনো ক্ষতিপূরণ চান বা একটা মিনিমাম একটা কিছু, কিন্তু সেরকমও কোনো উদ্যোগ বাংলাদেশের পক্ষ থেকে বা মোস্তাফিজের পক্ষ থেকে নেওয়া হয়নি। ফলে ওই টাকাটা আসলে অবভিয়াসলি এটা পুরোপুরি কলকাতার পার্সে আবার ফেরত যাবে, তারা হয়তো এটা দিয়ে নতুন কোন প্লেয়ার কিনবে। অনেক ধন্যবাদ এই স্বল্প সময়ে পুরো প্রেক্ষাপটটা বর্ণনা করে দেওয়ার জন্য। এবং জনাব এম এ আজিজ আপনাকেও ধন্যবাদ, একটা লম্বা সময় ছিলেন, অনেকগুলো বিষয় আসলে কথা হলো এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার আপনাকে পাবো। দর্শক, এই ছিল আজকের 71 জনের আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে নতুন ইস্যু নিয়ে, আমাদের সঙ্গে থাকবে।